আমাদের আদালত রায় দিয়েছে এই দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার দেশে আছে, তুমি দয়া করে সেগুলোকে ফেরত দাও, কারণ তোমার সঙ্গে আমার চুক্তি করা আছে। এখানে যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল কিন্তু এখানে আপনার সেন্টেন্স দিয়েছেন, ভারতের কিন্তু সেটা কিন্তু আপনার যদি বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ যদি আপনি আচরণ করেন, সেটাকে রেসপেক্ট করা। বিচার প্রক্রিয়াটা এমন ভাবে হয়েছে, ব্যবস্থাটা এমন ভাবে, পুরো জিনিসটা অত্যন্ত মানে কোয়েশ্চেন হয়ে গেছে, কম্প্রোমাইজড হয়ে গেছে। এটার ভ্যালিডিটি, এটার গ্রহণযোগ্যতা আইনের দিক থেকে, ইন্টারন্যাশনাল কোনো দিক থেকে মানে এটা সঠিক বলে মনে হয় না। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, বাংলাদেশ এর মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, সেটা হলো তারা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য কূটনৈতিক অফিসিয়াল ওয়েতেই তারা যাবে। দুটো উপায় হতে পারে, একটি হতে পারে ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে কেনে অফিসিয়ালি চিঠিটি হস্তান্তর করা, অথবা বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে, নয়াদিল্লিতে আছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলবে আমাদের আদালত রায় দিয়েছে এই দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার দেশে আছে, তুমি দয়া করে সেগুলোকে ফেরত দাও, কারণ তোমার সঙ্গে আমার চুক্তি করা আছে। ভারত কি করবে? এটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। ভারত কি বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে একটি শত্রুতায় যাবে শেখ হাসিনার জন্য, নাকি তাদের দীর্ঘদিনের বন্ধু যিনি তাদের হয়ে সার্ভ করেছেন তাকে রক্ষা করার জন্য যতটা যাওয়া দরকার ততটাই যেতে পারেন? দেখুন, এই শাস্তিটা বা এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা আর কি, এবং এটা শেখ হাসিনার সময়ে কিন্তু আপনার এস্টাবলিশ করা হয়, এবং এর মাধ্যমে অনেক এক্সিকিউশন করেছেন এবং অনেককে ফেরত এনেছেন, আনার পর এক্সিকিউশন করেছেন, এক্সট্রাডিশন। তো ভারতের সাথে দেখুন আমাদের সম্পর্কটা হচ্ছে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক, এবং সারা জীবন কিন্তু আমরা এই সম্পর্কটাই দেখেছি। কিন্তু বিগত 10-12 বছর যাবত আমরা যেটা দেখছি যে এখন সম্পর্কটা হয়ে গেছে যে লিডার টু লিডার, এবং দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক, এবং সেটার জন্যই কিন্তু আমরা এই সংখ্যাগুলো করছি আর কি, যে যার ফলে আমরা জানি যে একটা যে সেফ প্যাসেজ, যে শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, সে সরাসরি চলে গেল ভারতে। এটা ভারতের জন্য একটা আসলে একটা বিরাট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা এই জন্যই যে আমি বলছি ভারতের মানুষের সাথে সম্পর্ক, বাংলাদেশের মানুষের সম্পর্ক, এবং যেহেতু এখানে লিডার টু লিডার রিলেশনশিপটা করেছেন, এর মাধ্যমে কিন্তু আমরা জানি দেশের অনেকগুলো ট্রিটি কম্প্রোমাইজ করা হয়েছে, যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। বাংলাদেশের স্বার্থটা কিন্তু এইভাবে কিন্তু আপনার রক্ষা করা হয়নি। সো এখন এই সেন্টেন্সের ফলে আমরা জানি যে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়া আছে। এখন এখানে যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল কিন্তু এখানে আপনার সেন্টেন্স দিয়েছেন, ভারতের কিন্তু সেটা কিন্তু আপনার যদি বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ যদি আপনি আচরণ করেন, সেটাকে রেসপেক্ট করা। কিন্তু আসলে আমরা যেটা শঙ্কা করছি, ভারত সেটা রেসপেক্ট নাও করতে পারে। ভারত কিন্তু যদি এটা রেসপেক্ট না করে, তাহলে এটা দীর্ঘমেয়াদী সমস্যাটা কিন্তু হবে ভবিষ্যতে আর কি। এবং আমরা জানি স্বল্প মেয়াদী হয়তো তেমন কিছু না হলেও কিন্তু দীর্ঘমেয়াদী এটা হবে, এবং ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অনেকটা যে ট্রাস্ট, যেটা সেই ট্রাস্টটা কিন্তু আর থাকবে না দুই দেশের মধ্যে। অর্থাৎ আপনি যদি আমার সাথে ট্রিটি করেছেন, সেই ট্রিটি যদি আপনি রেসপেক্ট না করেন, আমি করি, তাহলে তো আপনি, এবং একই ধরনের ঘটনা কিন্তু হোয়াট এভার ডিফারেন্ট স্টেজে বাংলাদেশে চলে আসতে পারে একজন হয়তো ভারতের, তো বাংলাদেশ গভর্নমেন্টও তো বলবে যে আমরাও তো সেটা রিটার্ন করবো না। সো হোয়ার ইজ ইট গোয়িং? এটা তো সলিউশন না। আমরা তো চাই ভ্রাতৃসুলভ এবং প্রতিবেশী সুলভ সম্পর্ক, কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো অনেক দিক দিয়ে, এক দিক দিয়ে না, ইকোনমিক্যালি বলেন, কালচারালি বলেন, সব দিক দিয়ে আমাদের কিন্তু। সুতরাং আমরা ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড নেইবার, উই নিড টু রেসপেক্ট ইচ আদার। এখন যেটা বাংলাদেশ থেকেই দেওয়া হোক সেই সিটি, বা ওখানে বাংলাদেশের যে হাই কমিশনের মাধ্যমে দেওয়া হোক দিল্লির থেকে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখন হাউ দে আর গোয়িং টু রিঅ্যাক্ট ইট, হাউ দে আর গোয়িং টু রেসপেক্ট ইট। তারা তো বলছে যে আমরা ওয়াকাফাল আমরা অবজার্ভ করছি, বাংলাদেশে কি হয়েছে আমরা নোট ডাউন করেছি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনার স্টেটমেন্ট ইস্যু করেছেন আর কি। টু দ্য মিনিট, টু দ্য মিনিট। এখন এটা রেসপেক্ট না করার মানে হচ্ছে তো এটা তো শুধু এখানে থাকবে না, এটা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ইম্প্যাক্ট হবে, প্রভাব হবে, সবকিছুতেই কিন্তু আসবে। সুতরাং সম্পর্কটা কিন্তু দেখুন খুব হস্টাইল হয়ে যাবে, এবং অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু। সো দ্যাটস হোয়াট ইজ দ্য সিচুয়েশন। এবং আমরা জানি এখানে জাতিসংঘ বলেছেন, জাতিসংঘ তো সবসময়, জাতিসংঘ কিন্তু কোন সময় ডেথ সেন্টেন্সের ফেভারে না। জাতিসংঘ রিয়াক্ট করেছেন, এটা স্বাভাবিকভাবেই তারা করে, এবং সেটা প্রত্যেকের ক্ষেত্রেই করেছে আর কি। সো
সিচুয়েশন হচ্ছে এখন ডিপেন্ড করবে হচ্ছে ভারতের, আমি মনে করি ভারতের যে যারা পার্লামেন্টারিয়ান বা যে পলিটিশিয়ান, তারা রেসপেক্টফুলি হয়তো এটা যদি রেসপেক্ট করে, তাহলে যে দে নিড টু অ্যাকচুয়ালি এদেরকে তো এক্সট্রাডাইট চুক্তির মাধ্যমে কিন্তু রিটার্ন করা তো তাদের উচিত। বাট আমরা জানি এটা আইনগতভাবে নীতিগতভাবে বলার যতটুকু সহজ, প্র্যাকটিক্যালি এটা কতটুকু হবে, we do not know. So the relationship is going to be impacted because of this. এবং আমি যেটা ফোরকাস্ট করলাম যেটা, it's not going to stay there. It will have multiple effect, in different areas. ইকোনমি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সেফটি সিকিউরিটি দুই দেশের ক্ষেত্রে। আর আমরা যদি এটাই বলি ইনজাস্টিস এনিওয়ার ইজ দ্যাট টু জাস্টিস এভরিওয়্যার, এবং আপনার যে নবডি জবাব দানো এবং ফেলিং যেটা হয়েছে, এতগুলো মানুষকে মেরেছে, সেখানে আপনার যে কোর্টের মাধ্যমে সেটা সেন্টেন্সটা তো তারা দিয়েছেন। সো এটা একজন যদি এইভাবে ফ্রি হয়ে যায়, তাহলে বা যারা কিলিং করেছেন, তাহলে ভবিষ্যতে তো অন্যরাও এটা কিন্তু পার্টিসিপেট করবে। অর্থাৎ এই ডিক্টেটরশিপ ফ্যাসিজম is not going to stop. So I think it has various impacts এবং depend করবে on how judiciously, how diplomatically, how carefully ভারত এটাকে আপনার অ্যাড্রেস করবে। That's what we are waiting and that's what we want to see. এবং বাংলাদেশ তো স্বাভাবিকভাবে যে বিধিবিধানগুলো আছে, যে আপনি বললেন যে এক্সট্রাডিশনের জন্য তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করবে, আই থিঙ্ক ডিপ্লোম্যাটিক্যালি এটা রিজলভ করা উচিত আর কি। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য পার্মানেন্ট রিলেশনশিপ এন্ড দ্য লং টার্ম রিলেশনশিপ বিটুইন দিস টু ইম্পর্টেন্ট কান্ট্রিজ। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান 4টি অপশনের কথা বলছেন ভারতের সামনে। 1, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। 2, ভারত চুপ করে থাকতে পারে, যেমনটি রায়ের পরে তারা বলেছে আমরা অবগত আছি, অর্থাৎ রায়টি ভালো হয়েছে বন্ধ হয়েছে এমন কোনো কিছু না, অবগত আছে, পৃথিবীর সবাই অবগত, ভারত অবগত, সেরকম ভারত চুপ করে থাকবে। 3 হতে পারে শেখ হাসিনাকে বলতে পারে তুমি একটু চুপ থাকো, পত্রিকা, টেলিভিশন, ফেসবুকে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো। আর 4 নম্বর হতে পারে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পার করে দেয়া। এর বাইরে আপনার কাছে কোনো অপশন আছে কিনা যেটি ভারত হয়তো করতে পারে, কিংবা এই 4টি কারণ যেটি মাইকেল কুগেলম্যান বলছিলেন সেগুলো সম্পর্কেও একটু আপনার মতামতটা জানতে চাই। মাইকেল কুগেলম্যান ভালো একটা বিশ্লেষণ করেছেন। ভারত রায়ের ব্যাপারে যে বিচার ব্যবস্থা হয়েছে, এটার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্টেটমেন্টটা যদি আপনারা দেখেন, তারা এই বিচারকে মানে মোটেই বলেছে সঠিক বিচার হয়নি। এটা একটা কথা। লোক মারা গেছে, তার জন্য বিচার হবে, মানে লোক কিভাবে মারা গেল, কেন মারা গেল, কারা এই জন্য যায়, ডেফিনেটলি যে কোনো লোককে, মানুষ মারা গেলে তার বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। কিন্তু বিচার প্রক্রিয়াটা, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 1971 সালে বাংলাদেশের মানে অভ্যুদয়ের সময়, যে যুদ্ধে যারা অপরাধ করেছিল যুদ্ধকালে তাদের বিচারের জন্য। সেটা আন্তর্জাতিক ছিল, কারণ সেটা পাকিস্তান আর একটা দেশ, সেই কারণে ওই আন্তর্জাতিক আদালতকে ব্যবহার করে এই বিচার করা এটা সঠিক হয়নি, একটা। 2 নম্বর হচ্ছে সেখানে এই বিচার যে যারা ছিলেন সবাই জামাতের লোক, এবং সেখানে জামাতের অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে যিনি কৌশলী ছিলেন, প্রধান কৌশলী, এখানেও তিনি আবার শেখ হাসিনার এবং এদের বিচারের সময় তিনি তাদের কৌশলী। ফলে পুরো জিনিসটা কম্প্রোমাইজড হয়ে গেছে, বিচার প্রক্রিয়াটা কম্প্রোমাইজড হয়ে গেছে। নিহত লোকদের জন্য বিচার হবে, সেটা তো ডেফিনেটলি হওয়া উচিত, কিন্তু বিচার প্রক্রিয়াটা এমন ভাবে হয়েছে, ব্যবস্থাটা এমন ভাবে, পুরো জিনিসটা অত্যন্ত মানে কোয়েশ্চেন হয়ে গেছে, কম্প্রোমাইজড হয়ে গেছে। এটার ভ্যালিডিটি, এটার গ্রহণযোগ্যতা আইনের দিক থেকে, ইন্টারন্যাশনাল কোনো দিক থেকে মানে এটা সঠিক বলে মনে হয় না। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অত্যন্ত সুচিন্তিত একটা মতামত দিয়েছে, এই একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ভারতের যেটা প্রফেসর সাহেব বলেছেন যে পার্সন টু নেতা টু নেতা, সেটার বাইরেও ভারতের সমস্ত মানে যে রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেখানে যান বৈঠক করেছেন, এরপরেও কয়েকবার বৈঠক হয়েছে। ভারতের কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা সিঙ্গেল রাজনৈতিক দল আগেও বলেনি, এখনো বলছে না যে ওনাকে আপনারা ফেরত দেন। আমার ধারণা ভারত ফেরত দেবে না, ভারত ফেরত দেবে না।
মানে কোনো অবস্থাতে এটা একটা। 2 নম্বর হচ্ছে তাহলে সম্পর্ক তো খুব খারাপ হবে। সম্পর্ক এর আগে ডক্টর ইউনূস প্যারিস থেকে এখানে উড়ে আসার আগে প্যারিসে দাঁড়িয়ে ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছেন, ওই যে 7টা স্টেট আছে তাদের চিকেন নেক, মানে সেগুলা উনি গলা আটকে দেবেন ভারতের, এই ধরনের একটা হুমকি দিয়েছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছেন, তার অন্য পারিষদরা ছাড়াও তিনি যেগুলো দিয়েছেন সেটা হচ্ছে ভারতের প্রতি অনেকটা থ্রেটেনিং টাইপের এটা। এবং তারপরে পাকিস্তানের সাথে, যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত এত হেল্প করলো, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই পাকিস্তানের সাথে দহরম মহরমের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে। প্রতি মানে মাসে তাদের কোনো মন্ত্রী আসছেন, সামরিক লোক আসছেন, ইত্যাদি ইত্যাদি ঘটছে। ফলে ওভারঅল বাংলাদেশ মানে ভারত কি করবে, ভারত এইসব কারণে যে বাংলাদেশে এখন যারা আছে এরা ভারতের প্রতি মানে অত্যন্ত বৈরী মনোভাব পোষণ করছে, বৈরী নীতি অনুসরণ করে, বৈরী কথাবার্তা বলছে। এমনিতে মাহমুদুল্লাহ ভাই, মানে বাংলাদেশের জনগণও কিন্তু, বাংলাদেশের জনগণ, আমি আসলে জরিপ থেকে বলছিলাম, ঢাকা ভিত্তিক একটা সেন্টার ফর অল্টারনেটিভস যে জরিপ করেছে, মাত্র 11% বাংলাদেশী ভারতের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করছে। অন্যদিকে চীনের ব্যাপারে, বেজিং এর ব্যাপারে 75% ইতিবাচক ধারণা পোষণ করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।